হ্যালো স্টুডেন্ট, গুড আফটারনুন টু অল। ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। অন্যান্য দিনের মতনই সাবজেক্ট ইকোনমিক্সের ওপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে আরও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটা সুযোগ সুবিধা নিতে পারে। তো আজকে যে প্রশ্নগুলো আমরা পড়ব সেটা আপকামিং সমস্ত এক্সামের জন্যই খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা আগের দিনে ক্লাসে বলেছিলে গ্রুপ সি ডি এগুলোর ওপরে মাথায় রেখে, মানে এসএসসি যে গ্রুপ সি ডি সেটা রিক্রুটমেন্টের প্যাটার্নের কোয়েশ্চেনের ওপরে সামঞ্জস্য রেখে যদি একটু কিছু প্রশ্ন পড়ানো যায়, তো এখানে সেই ধরনের প্রশ্ন তোমরা অনেক দেখবে। তো সেটা নিয়ে আমরা আজকে ক্লাসে পড়ব, রাইট? তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আশা করি তোমাদের কাছে স্ক্রিনে ভিজিবল, ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, যে হাই পাওয়ার্ড মানি ইজ, হাই পাওয়ার্ড মানি, এই প্রশ্নটা একদমই মানি সাপ্লাইয়ের প্রশ্ন এবং খুব বেসিক একটা প্রশ্ন। এই প্রশ্ন আমরা এমটিএসেও আসতে দেখেছি এবং ডেফিনেটলি স্টাফ সিলেকশনে অন্যান্য পরীক্ষা, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই ধরনের পরীক্ষাতেও আসতে দেখেছি এবং গ্রুপ সিডি এর ক্ষেত্রেও এরকম বেসিক একটা এলিমেন্টারি প্রশ্ন দিতেই পারে যে হাই পাওয়ার্ড মানি বিষয়টা কি। তো সেই সম্পর্কে কতগুলো অপশানস আছে দেখো। ব্যাঙ্কস রিজার্ভ অ্যাট সেন্ট্রাল ব্যাঙ্ক, all loans and advances of banks, money held by banks, currency in circulation and reserve with the central bank. আচ্ছা, এই প্রশ্নটার আনসার বলো কি হবে? হাই পাওয়ার্ড মানি, যেটা কিনা মানি সাপ্লাইয়ের একটা ডিফারেন্ট ক্যাটেগরিজ, যেটা বোঝায় যে দেশে অর্থের যোগানের নানা যে এগ্রিগেটস হয়, সেই এগ্রিগেটসের প্রথম যে এগ্রিগেটস, যেটাকে আমরা M0 মানি সাপ্লাই বলি, সেটাকেই হাই পাওয়ার্ড মানি বা রিজার্ভ মানি বলা হয় বা বেস মানিও বলা হয়। তো এটাকেই আমরা M0 মানি সাপ্লাই বা রিজার্ভ মানি বা অনেকে বেস মানিও বলে থাকে। তো বেস মানিও বলে থাকে। তো সেই M0 মানি সাপ্লাই, যেটাকে আমরা হাই পাওয়ার্ড মানি বা রিজার্ভ মানি বা বেস মানি বলে থাকি, তো সেটার ফর্মুলা থেকে কোয়েশ্চেনটা করেছে যে এটা কী হবে। আচ্ছা, এ প্রসঙ্গে বলি, হাই পাওয়ার্ড মানির ফর্মুলাতে আমরা তিনটে কম্পোনেন্টস পাই, যেটা দিয়ে ইকোনমিতে ইনিশিয়ালি মানি সাপ্লাইটা শুরু হয়। তো তার মধ্যে থাকে কারেন্সি ইন সার্কুলেশন, মানে কী পরিমাণ কারেন্সি আরবিআই ডেফিনেটলি ইকোনমিতে ইস্যু করলো এবং সেটা সার্কুলেশনে আছে, সেই কারেন্সি ইন সার্কুলেশন। ব্যাঙ্কস ডিপোজিট উইথ দ্য আরবিআই, আরবিআইয়ের কাছে ব্যাংকের যে ডিপোজিটসগুলো থাকে সেটা, এবং আদার্স ডিপোজিট উইথ দ্য আরবিআই, মানে আরবিআইয়ের কাছে অন্যান্য যে সমস্ত ডিপোজিটসগুলো থাকে। এই তিনটে কম্পোনেন্ট নিয়ে ডেফিনেটলি হাই পাওয়ার্ড মানি বা রিজার্ভ মানি বা বেস মানি স্টোরি লাইনটা শুরু হয়। তা যদি আমাদের নলেজ বলে, তাহলে আনসার্স উইদাউট এনি ফেল ডি হওয়া উচিত, তাই তো? যে কারেন্সি ইন সার্কুলেশন অ্যান্ড রিজার্ভ উইথ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে তো সবকটা কম্পোনেন্ট বলা নেই, সবকটা কম্পোনেন্ট বলা না থাকলেও অন্যান্য যে অ্যাভেলেবেল অপশানসগুলো আছে তার মধ্যে দিস অপশান ইজ মোর অ্যাকিউরেট, রাইট? তো কী কী অপশানস আছে দেখো। ব্যাঙ্কস রিজার্ভ অ্যাট দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক, এটা একটা পার্শিয়াল অংশ বলা হয়েছে। অল লোনস অ্যান্ড অ্যাডভান্সেস অফ ব্যাঙ্কস একদমই হবে না। মানি হেল্ড বাই ব্যাঙ্ক একদমই নয়। কারেন্সি ইন সার্কুলেশন অ্যান্ড রিজার্ভ উইথ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক, তো ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাঙ্কের কাছে যা রিজার্ভ থাকে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর যে ডিপোজিটস থাকে অ্যান্ড আদার ডিপোজিটস উইথ দ্য আরবিআই, সেটাকে করে নিয়েই আমরা ডেফিনেটলি কিন্তু হাই পাওয়ার্ড মানি ডেফিনেশনসটাকে ডিরাইভ করে থাকি। তো সেই জন্য নেয়ার অপশানসে, মানে মোর কম্প্রিহেন্সিভ ওয়ে অপশানের ক্ষেত্রে যদি ভাবনা চিন্তা করি, তাহলে ডেফিনেটলি আনসারটা ডি হওয়া উচিত, রাইট? তো ডেফিনেটলি এর সাব কম্পোনেন্টসগুলো যদি আরেকবার বলি, তাহলে ডেফিনেটলি এর মধ্যে কী কী পড়বে? কারেন্সি ইন কারেন্সি ইন সার্কুলেশন, প্লাস banks deposit with the RBI, banks deposit with the RBI plus other deposits with RBI, আরবিআইয়ের কাছে আদার যে ডিপোজিটস থাকে
তার মানে এই তিনটে কম্পোনেন্টস নিয়ে ডেফিনেটলি রিজার্ভ মানি বা বেস মানি বা হাই পাওয়ার্ড মানি শুরু হয়, যেটা দিয়ে প্রথম মানি সাপ্লাইয়ের বিষয়টা স্টার্ট করছে, তাহলে ডেফিনেটলি আনসারটা কিন্তু ডি করবে। পরের যে কোয়েশ্চেন আছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং লিঙ্কস অল এটিএম ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে সমস্ত এটিএমগুলোকে কে লিঙ্ক করে? কী কী আছে দেখো, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন, মানে এটা খুব সহজ একটা প্রশ্ন, আশা করি বুঝতে পারছো যে এটিএমে সারাক্ষণ আমরা যাই, তো এই এটিএমগুলোকে লিঙ্ক আপ করার বডিটার নাম কি? ইন্ডিয়াস ব্যাংকস অ্যাসোসিয়েশন, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড, যেটাকে আমরা এনএসডিএল বলে থাকি, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যান্ড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আচ্ছা, এই কোয়েশ্চেনটা বলো কি আনসার হবে? আচ্ছা বলো, এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? আচ্ছা, ডেফিনেটলি উইদাউট এনি ফাইল আনসারটা কিন্তু এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। আচ্ছা, এই এনপিসিআই কথাটা কেউ শোনোনি এটা তো হতে পারে না। আমরা যখন কোনো কিছু ফোনপে, জিপে, হোয়াটসঅ্যাপ পে এসবগুলো করি, তো আমরা যখন কোনো কিউআর কোড দেখছি, ঠিক আছে, তো সেখানে পাওয়ার্ড বাই এনপিসিআই কথাটা তো আমরা পেয়েই থাকি। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার অল ওভার ইন্ডিয়ার সমস্ত এটিএমগুলোকে লিঙ্ক আপ করার ক্ষেত্রে এনপিসিআই একটা অগ্রণী ভূমিকা পালন করে। রাদার এনপিসিআই হচ্ছে অ্যাপেক্স বডি অফ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেমের অ্যাপেক্স বডি বললে এনপিসিআইয়ের নাম বলবে, দয়া করে আরবিআই বলবে না। আরবিআই ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমের অ্যাপেক্স বডি, আরবিআই ইন্ডিয়ান মানি মার্কেটের অ্যাপেক্স বডি, কিন্তু পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমের অ্যাপেক্স বডি বললে এনপিসিআই বলবে। এটা পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007 অনুযায়ী এনপিসিআই এস্টাবলিশড করা হয় 2008-এ। এটা কবে থেকে ফাংশনিং হলো? ফাংশনিং কবে থেকে আমরা দেখছি? ফাংশনিং হচ্ছে 2009 অনওয়ার্ডস। 2009 অনওয়ার্ডস এটা ফাংশনিং হতে শুরু করে, ভালো কথা। এর হিউজ ইন্টারভেনশনস ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ইকোনমি রিগার্ডিং পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আমরা দেখেছি। এর প্রথম যদি আমি কন্ট্রিবিউশন বলি, তাহলে প্রথমে আসে 2010 সালে আইএমপিএস, ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম, যেটাকে আমরা বলে থাকি আইএমপিএস, সেই সিস্টেমটা 2010-এ এনপিসিআই নিয়ে আসে। 2012 সালে এদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইন্টারভেনশনস বা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশনস রিগার্ডিং ইন্ডিয়ান ইকোনমি পেমেন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে ছিল রুপে নেটওয়ার্ক। তো রুপে নেটওয়ার্ক, পেমেন্টের যে নেটওয়ার্ক আমরা পড়ি, আমরা দেখবে আমাদের যে এটিএম কার্ড সেখানে রুপে নেটওয়ার্কটা লেখা থাকে। তো এই যে রুপে নেটওয়ার্ক, এটা কিন্তু এনপিসিআইয়ের একটা ইন্টারভেনশনস বা এনপিসিআইয়ের একটা অবদান বলতে পারি। 2016 সালে এদের একটা অন্যতম অবদান হলো ইউপিআই অ্যান্ড ভীম। তাহলে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অ্যান্ড ভারত ইন্টারফেস ফর মানি, তাহলে মানে ইউপিআই এবং ভীম এই দুটো কিন্তু 2016 সালে এনপিসিআইয়ের কন্ট্রিবিউশনে হয়। তার মানে দিজ আর দ্য রিমার্কেবল থিংস যেটা এনপিসিআই আমাদের দেশের জন্য করেছে। এবং এটার হেডকোয়ার্টার মুম্বাইয়ে লোকেটেড। হেডকোয়ার্টার কোথায় লোকেটেড? আনসার করবে মুম্বাই। অনেকে আবার দিল্লি করে দেয়, একদমই করবে না, মুম্বাইয়ে লোকেটেড। ঠিক আছে, তো ডেফিনেটলি এই বডিটা এই মুহূর্তে ইন্ডিয়ান পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমে অ্যাপেক্স বডি নামে পরিচিত। সুতরাং অনেকে আনসার্স আবার আরবিআই করে ফেলে, করবে না। আনসারটা পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া
করবে। সুতরাং এই ইনোভেশনসগুলোর পাশাপাশি সমস্ত এটিএমগুলোকে লিঙ্ক করার ব্যাপারটাতেও এনপিসিআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, দ্য অ্যাপ্রোচ অফ মাইক্রো ক্রেডিট or banking with the poor is a concept in the field of rural credit. গ্রামাঞ্চলে মাইক্রো ক্রেডিট বা দুস্থ শ্রেণীর গরিব মানুষদের জন্য ব্যাংকিং পরিষেবা, এই অ্যাপ্রোচটা সাকসেসফুলি আমরা কোন কান্ট্রিজে হতে দেখেছি? বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, জাপান। বলো, এটা বলা উচিত। আচ্ছা বলো, এই কোয়েশ্চেনটার আনসার কী হবে? খুব সহজ একটা প্রশ্ন, এটার মধ্যে কোনো জটিলতা নেই। ব্যাঙ্কিং উইথ দ্য পোর, এই বিষয়টা আমরা ফিল্ড অফ রুরাল ক্রেডিটে সাকসেসফুলি কোন কান্ট্রিজে আমরা এটাকে ইমপ্লিমেন্টেড হতে দেখেছি? বলছো ইন্ডিয়া, আনসার হবে বাংলাদেশ। তো এটা অনেক বেশি সাকসেসফুল ওয়েতে ইমপ্লিমেন্টেশনের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের কথাটাই প্রথমে আসবে। কম্পেয়ার মানে ইন্ডিয়ার সঙ্গে কম্প্যারিজনস করলে ডেফিনেটলি বাংলাদেশের নামই আগে আসবে। তো সেই জন্য আনসারটা কিন্তু করবে, যে ভুলটা করলে ইন্ডিয়া, এটা হবে না, সেই বিষয়টাকে যেন মাথায় থাকে। নেক্সট চলে এসো, হোয়াট ডাজ ভেঞ্চার ক্যাপিটাল মিন? ভেঞ্চার ক্যাপিটাল, ভেঞ্চার মানে উদ্যোগ, তো সেটার জন্য যে ইনিশিয়াল ক্যাপিটালের বিষয়টা আমরা ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে ডিফাইন করি। তো বলেছে দেখো, হোয়াট ডাজ ভেঞ্চার ক্যাপিটাল মিন? এ শর্ট টার্ম ক্যাপিটাল প্রোভাইডেড টু ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রিতে স্বল্পকালীন লোন দেওয়া। এ লং টার্ম স্টার্ট আপ ক্যাপিটাল প্রোভাইডেড টু নিউ এন্টারপ্রেনার্স, নতুন এন্টারপ্রেনার্সদের লং টার্মের জন্য স্টার্ট আপ ক্যাপিটাল হিসেবে টাকা দেওয়া। ফান্ডস প্রোভাইডেড টু ইন্ডাস্ট্রিজ অ্যাট দ্য টাইম অফ ইনকারিং লসেস, যখন লসে যাচ্ছে ইন্ডাস্ট্রি তখন সেখানে ফান্ড প্রোভাইড করা। ফান্ড প্রোভাইডেড টু দ্য রিপ্লেসমেন্ট অ্যান্ড রেনোভেশনস অফ দ্য ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রির রিপ্লেসমেন্ট বা রেনোভেশনসের জন্য যে ফান্ড প্রোভাইড করা হয় সেটা। বলো কি হবে, কি হওয়া উচিত? এই জিনিসও কিন্তু একটু আধটু নিউজ চ্যানেল, পেপার এসব দেখলেই এইসব জিনিসে আনসার করা যায়। আনসার বলছে বি, একদম। স্টার্ট আপ কথাটা শোনেনি আবার, এটা কি হতে পারে? তার মানে স্টার্ট আপ মানেই হচ্ছে নিউ একটা ভেঞ্চার, এবং সেখানে যদি নিউ এন্টারপ্রেনার স্টার্ট আপের জন্য লং টার্ম রেসপেক্টে যখন ফান্ডটা পায়, তখন সেটা ভেঞ্চার ক্যাপিটাল নামে পরিচিত, যাতে নিউ এন্টারপ্রেনারদের যে ইনোভেশনস বা আইডিয়া রিগার্ডিং দ্য বিজনেস, সেটাকে আমরা ফুয়েলিং করতে পারি। কারণ দেখো, রিনাউন্ড যে ইন্ডাস্ট্রিয়াল হাউস, সেগুলোতে ব্যাঙ্কগুলো লোন দেওয়ার জন্য এগিয়েই আছে, রাইট? তো সেটা তো এখানে আলোচ্য বিষয় নয়। আমরা চাইছি আরও মাস স্কেলে যাতে নিউ এন্টারপ্রেনার, যাদের বিজনেস আইডিয়া ইজ ভেরি গুড, কিন্তু ডিউ টু ল্যাক অফ ফান্ডস তারা বিজনেসটা ডেফিনেটলি বিল্ড আপ করতে পারছে না। তো সেই জায়গায় ডেফিনেটলি এই ধরনের ক্যাপিটাল, এবং সেটা খুবই মানে সাধুবাদ জানাবার মতো একটা উদ্যোগ। এবং ভেঞ্চার ক্যাপিটালের আইডিয়াটা কিন্তু ইউএসের কনসেপ্ট, বুঝেছো? আমরা এই কনসেপ্টটা ইন্ডিয়াতে নিয়েছি, মানে এটা ইট ইজ ওয়ান কাইন্ড অফ বরোড কনসেপ্ট, এটা ইন্ডিয়ার ওন ইন্ডিজিনিয়াস কনসেপ্ট নয়, রাইট? বলতে কি বোঝায় সেটা পরিষ্কার লেখাই আছে, যে নিউ এন্টারপ্রেনারদের স্টার্ট আপের জন্য লং টার্ম রেসপেক্টে যে ফান্ড চ্যানেলাইজেশনসটা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ আ ভেঞ্চার ক্যাপিটাল, উইচ ইজ হাই রিস্কি। কারণ স্টার্ট আপটা সাস্টেন করতেও পারে আর ফেলিয়ারও হতে পারে। তো সেই জিনিসটাকে মাথায় রেখেই ডেফিনেটলি এই ধরনের ফান্ড চ্যানেলাইজেশনসের গল্প। নেক্সট কি আছে দেখো, ইন্টারেস্ট পেয়েবল অন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ইন্ডিয়া ইজ। আচ্ছা, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইন্টারেস্ট তো আমরা পাই, একটা খুব জেনুইন সহজ প্রশ্ন এটা, যে এই ইন্টারেস্টটা কেউ কি রেগুলেট করে?
কি লেখা আছে দেখো, নট রেগুলেটেড, রেগুলেটেড বাই আরবিআই, রেগুলেটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, রেগুলেটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। বলো এই প্রশ্নটার আনসার কি হবে? রেগুলেটেড বাই আরবিআই তোমরা আনসার করছো, এটা একটা জেনারেল মিস্টেক। না, ইট ইজ নট রেগুলেটেড বাই এনি centralized authority, right? Actually, interest payable on savings bank account is exclusively decided by individual bankers board. Individual bankers board এবং এইটা বেসিক্যালি আমরা 2011 অনওয়ার্ডস এই পারমিশনটা দিয়ে দেয় আরবিআই। বিফোর 2011 যদি বলি, ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়াজ এক্সক্লুসিভলি ডিসাইডেড বাই আরবিআই। তাহলে বিফোর 2011 সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট রেট কী হবে সেটা এক্সক্লুসিভলি কে ডিসাইড করতো? আরবিআই। কিন্তু 2011 অনওয়ার্ডস ইন্টারেস্ট রেট অন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা ইন্ডিভিজুয়াল ব্যাংকার্স বোর্ডের ওপরে ছেড়ে দেওয়া হয়। সেই জন্য পিএনবিতে এক ধরনের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট, তো এসবিআই আর এক রকম, তো আইসিআইসিআই ব্যাংকের আর এক রকম, তো দের ইজ নো ইউনিফর্মিটি। কিন্তু বিফোর 2011 ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আরবিআই সেন্ট্রালাইজড ওয়েতে ডিসাইড করতো, এবং সেখানে আরবিআই যদি বলতো 3.1, তো সমস্ত ব্যাংকেই 3.1ই হতো। কিন্তু সেটা এখন আর রেগুলেটেড নয়, এবং সেটা অনেক আগে চেঞ্জেস হয়ে গেছে। আজকে 2025, জিনিসটা হয়েছে 2011-তে। সুতরাং আনসারটা কিন্তু হবে নট রেগুলেটেড। তো ডেফিনেটলি আনসার করবে এ, নট রেগুলেটেড, রাইট? যদি প্রশ্নটা আসতো যে 2011-র আগে বিষয়টাকে কে ঠিক করতো, তখন আনসার আরবিআই করবে। একই প্রশ্ন, টাইম ফ্রেমটা দেখে নিয়ে আনসার তোমায় করতে হবে। পরের কোয়েশ্চেন কি আছে দেখো, এমসিএলআর আছে। এবার যে প্রশ্নটা বলবো সেটা কিন্তু সিডি এই ধরনের, মানে এসএসসি সিডি এই লেভেলের প্রশ্ন এটা নয়। এই প্রশ্নটা একটুখানি হায়ার এন্ডের, মানে কিছু প্রশ্ন ওটার মতো থাকবে, কিছু প্রশ্ন ওটা অন্য লেভেলেরও থাকবে। তো এমসিএলআর প্রশ্নটা মূলত সিজিএল, সিএইচএসএল এই ধরনের প্রশ্ন, এই ধরনের এক্সামের ক্ষেত্রে তুমি দেখবে। ব্যাংক রিলেটেড এক্সামস এগুলোর ক্ষেত্রে এখান থেকে কোয়েশ্চেন আমরা দেখি। বিসিএস এর রেসপেক্টও এখান থেকে কোয়েশ্চেন আমরা আসতে দেখি। সুতরাং এই কোয়েশ্চেনটা কিন্তু খুব মানে রেলের এক্সামে আসার মতো কোয়েশ্চেন নয়, বা এসএসসি সি বা ডি গ্রুপের আসার মতো কোনো কোয়েশ্চেন নয়, ঠিক আছে? তো প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, এমসিএলআর মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট, এটা হচ্ছে এমসিএলআর এর ফুল ফর্ম, ইজ ক্লোজলি লিঙ্কড টু। এমসিএলআর এই ইন্টারেস্ট রেট ডিটারমিনেশনের সিস্টেমটা কিসের সঙ্গে লিঙ্ক করা হয়েছে? আচ্ছা, এটার কথাটা একটু সঙ্গে বলে রাখি। এমসিএলআর এই সিস্টেমটা আমাদের ইকোনমিতে আসে 2016 সাল, রাইট? এবার এটা কি, এটা হচ্ছে ব্যাঙ্কগুলো যখন আমাদেরকে লোন দেয়, লোন দেওয়ার এগেনস্টে ব্যাঙ্ক ইন্টারেস্ট আর্ন করে। এবার এই ইন্টারেস্ট আর্ন করার কী পরিমাণ ইন্টারেস্ট সে লোনের এগেনস্টে ইম্পোজ করবে, সেটার জন্য একটা ইউনিক ফর্মুলা বা মেকানিজম রয়েছে। এই ইউনিক ফর্মুলা বা মেকানিজম এমসিএলআর, এই সিস্টেমটার প্রবক্তা হচ্ছে আরবিআই, এবং এই সিস্টেমটাতে যা যা কম্পোনেন্টস আছে, এটা তো সিস্টেম, এই সিস্টেমটা যা যা কম্পোনেন্টস বা পার্ট রয়েছে সেটার উপরে ভিত্তি করে ঠিক করা হয় যে কিভাবে লোনের এগেনস্টে ব্যাঙ্কগুলো ইন্টারেস্ট রেটের পরিমাণটাকে টাইমলি বাড়াবে, কমাবে, ইত্যাদি বিষয়গুলো। তো একটা জিনিস দেখো, সিস্টেমটা ব্যাঙ্ক বানায়নি, সিস্টেমটা ব্যাঙ্ক ফলো করে, রাইট? এবং এই সিস্টেমের কিছু ইকুয়েশনসের কম্পোনেন্টস আছে, সেই কম্পোনেন্টসের ভ্যালু পুট করে যা হবে ব্যাঙ্কগুলো সেই অনুযায়ী ইন্টারেস্টের মাত্রা ডিসাইড করে। সেটা কোনো ব্যাঙ্কে 7.9 হতে পারে ইন্টারেস্ট, কোনো ব্যাঙ্কে 8.1 হতে পারে, কোনো ব্যাঙ্কে 9.5 হতে পারে। এনিওয়ে সেই ফর্মুলা ওয়াইজ
বিষয়টা ডিসাইডেড হয়। প্রশ্ন হচ্ছে যে যেমন নাম তেমন ঘটনা, মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট। তার মানে আমি যদি একটা ব্যাংক হই, আমি লোন দেওয়ার এগেনস্টে ইন্টারেস্ট রেট কী চার্জ করব, সেটা ডিসাইডেড হবে যে আমার ওই ফান্ডটাকে জোগাড় করতে যে কস্টিং আছে সেই কস্টিংয়ের ওপরে ভিত্তি করে। আমরা সবাই জানি আমার তোমার মতো লোকজন আমরা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে টাকা জমা রাখি, আমার তোমার টাকাই ব্যাংক কাউকে লোন হিসাবে দেয়, ব্যাংক আবার আরবিআইয়ের কাছ থেকে মানি বড়ও করে টাইমলি, সেটা বিভিন্ন টার্মে বড় করতে পারে, সেটা শর্ট টার্ম, লং টার্ম, ভেরি শর্ট টার্ম, বিভিন্ন টেনিয়ারে আরবিআই মানিটা বড় করে। তো ডেফিনেটলি এই যে কস্টিংটা, মানে তুমি যদি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করে টাকা জমা রাখি, তো আমি তো বিনা পয়সা রাখবো না, তার এগেনস্টে ব্যাংক আমাকে ইন্টারেস্ট দেবে। তাহলে এই ফান্ডটা ব্যাংকের ফ্রি অফ কস্ট আসেনি। তাহলে ব্যাংকের এই ফান্ডটা জোগাড় করতে যে কস্টিং আছে সেই কস্টিংগুলো ডেফিনেটলি ইনক্লুডেড থাকবে আমার যখন লেন্ডিং দেওয়ার ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা ডিসাইড করব। তোমরা সবাই জানো যে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, এগুলো আমরা জানি আরবিআইয়ের কাছে ব্যাংকগুলোকে ক্যাশ ফর্মে যে টাকা জমা রাখতে হয়। তো এই সিআরআর এর এগেনস্টে কোনো ইন্টারেস্ট ব্যাংক পায় না। তো এটার জন্য যে কস্টিংটা সেটাও ব্যাংক তার লেন্ডিং ইন্টারেস্ট রেটের মধ্যে ঢুকিয়ে নেবে। তার মানে ব্যাংক তো লসে যাওয়ার জন্য বিজনেস চালাচ্ছে না, তার মানে সে তার ইন্টারেস্ট লেন্ডিংয়ের ক্ষেত্রে কি ডিসাইড করবে, সেই ক্ষেত্রে এই ধরনের কস্টিংগুলো ইজ প্লেইং আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রুশিয়াল রোল। তো সেই জায়গা থেকে এমসিএলআর সিস্টেমটা বোঝায় যে আমার যে পরিমাণ কস্টিং, মানে যে পরিমাণ আমার ফান্ডটাকে অ্যাকোয়ার করতে কস্টিং হচ্ছে, সেটার উপর ডিসাইড করেই কিন্তু আমরা ইন্টারেস্ট রেটটাকে ঠিক করব লেন্ডিংয়ের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করে সেটা হচ্ছে এই এমসিএলআর সিস্টেমটা ক্ষেত্রে রেপো রেট একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেপো রেটের গল্পটা কি? রেপো রেটের গল্পটা হচ্ছে, আমরা যদি মনে করি এদিকে আছে আরবিআই আর এদিকে রয়েছে কমার্শিয়াল ব্যাংক, তো কমার্শিয়াল ব্যাংকের যখন শর্ট টার্মের জন্য লোনের প্রয়োজন হয় আরবিআইয়ের কাছে যাচ্ছে, আরবিআই কমার্শিয়াল ব্যাংকে ফান্ড দিচ্ছে, এই ফান্ড দেওয়ার এগেনস্টে এই ফান্ড দেওয়ার এগেনস্টে ইন্টারেস্ট রেট ডেফিনেটলি আরবিআই চার্জ করবে। এটাকে রেপো রেট তখনই বলা হয় যখন এটা শর্ট টার্ম, মানে 1 বছরের বেশি সময়ের জন্য কখনোই ফান্ডটা আরবিআই কমার্শিয়াল ব্যাংকে দিচ্ছে না। আর সেকেন্ড হচ্ছে এগেইনস্ট সিকিউরিটি, মানে সিকিউরিটি রাখলে তবে পাওয়া যাবে, আদারওয়াইজ নয়। যেভাবে তুমি ব্যাংকে গিয়ে গোল্ড জুয়েলারি, বাড়ির দলিল রেখে লোন নাও, তার মানে ডেফিনেটলি সিকিউরিটি রেখে তার এগেনস্টে লোন নিচ্ছ, এখানেও কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলোকে আরবিআইয়ের কাছে সিকিউরিটি রেখে লোন নিতে হয়, এই প্রতিশ্রুতিতে যে আজ থেকে নির্দিষ্ট টাইম ফ্রেম পর যখন আমি লোনটা রিপে করে দেবো তখন আমি সিকিউরিটিগুলো আবার রিপারচেস করে নেবো। সেই জন্য রেপো রেটের ফুল ফর্ম হচ্ছে রিপারচেস অকশন রেট। তো এটাকে আমরা রেপো রেট হিসাবে ডিফাইন করে থাকি। তো ডেফিনেটলি দেখো এখানে ওয়ান কাইন্ড অফ কস্ট ইনভলভমেন্ট ইজ দেয়ার। তার মানে আরবিআইয়ের কাছ থেকে ব্যাঙ্কগুলো যে টাকা শর্ট টার্মের জন্য ধার নিচ্ছে, ফ্রি অফ কস্ট তো নয়। এবার যদি কোনো কারণে আরবিআই এই লেন্ডিংয়ে, মানে আরবিআই কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে যে ফান্ডটা চ্যানেলাইজ করছে, সেই লেন্ডিংয়ের রেট অফ ইন্টারেস্ট, দ্যাট ইজ দ্য রেপো রেট শর্ট টার্মের ক্ষেত্রে, সেটা যদি কোনোভাবে বাড়িয়ে দেয় তাহলে ব্যাঙ্কগুলোর ফান্ড অ্যাকোয়ার করার কস্টিংটা বেড়ে গেল। ওদের যদি ফান্ড অ্যাকোয়ার করার কস্টিংটা বেড়ে যায়, মনে করার কোনো কারণ নেই যে আমাদেরকে সস্তায় সে লোনটা দেবে, তার মানে আমাদের জন্য ইন্টারেস্ট রেট কিন্তু বাড়বে। তার মানে এই আমাদের জন্য ইন্টারেস্ট রেট বাড়বে, কেন বাড়ছে? কারণ এই যে মেকানিজম বা এই যে সিস্টেমটা এমসিএলআর, এটাই বলে যে মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট, মানে আমার ফান্ডটাকে অ্যাকোয়ার করতে যে কস্টিং সেটার উপর বেস করে লেন্ডিং রেট। আমার যদি কস্টিংটা বাড়ে তাহলে আমি কিন্তু কখনোই লেন্ডিংয়ের ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা কমাতে পারার জায়গায় থাকছি না। সুতরাং বুঝতেই পারছো যে জেনারেল প্রপোজিশনস যেটা হয়, ইট ইজ ক্লোজলি রিলেটেড উইথ দ্য ফ্লাকচুয়েশনস অফ রেপো রেট, এবং সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই লেন্ডিং রেট অফ ইন্টারেস্টটা ডিসাইড করা হয়। তো সেই জায়গা থেকে কিন্তু আনসারটা উইদাউট এনি ফেল রেপো রেট করবে, এবং ডেফিনেটলি জিনিসটা কনসেপচুয়াল এরিয়া। তো এই ধরনের প্রশ্ন কিন্তু একটু হায়ার এন্ডের এক্সামের ক্ষেত্রে আমরা জেনারেলি দেখব, রাইট? এর পরের প্রশ্ন কি আছে দেখো, এটা আবার এমন একটা প্রশ্ন যেটা সমস্ত ধরনের এক্সামে আসার মতো একটা প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পার্ট অফ দ্য প্রায়োরিটি সেক্টর লেন্ডিং? প্রায়োরিটি কথাটার মানে কি? অগ্রাধিকার। অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রসমূহে লোনদান বলতে কোন কোন ক্ষেত্র পড়ে? এডুকেশন, রিনিউয়েবল এনার্জি, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড। এই প্রশ্ন যদি আনসার না পাওয়া যায় কিছু বলার নেই। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোডস গিভেন বিলো। কোনগুলো তোমার মনে হয় অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্র? বলো।
কোনগুলো মনে হয় অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্র? তো ডেফিনেটলি এডুকেশন অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্র, রিনিউয়েবল এনার্জি, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, এগুলো সবই অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্র। কিন্তু পার্সোনাল লোন অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রের মধ্যে পড়ে না। ক্রেডিট কার্ডের লোন মেটাবার জন্য তুমি আবার লোন নিচ্ছ বা ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে লোন নিচ্ছ, এগুলো কখনোই অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রের মধ্যে পড়ে না। সুতরাং ডেফিনেটলি আনসারটা কিন্তু 1, 2 and 3 অনলি হবে। খুব সহজ প্রশ্ন ছিল, পারা উচিত ছিল। নেক্সট কি আছে দেখো, which one of the following statement is correctly describe the meaning of legal tender? legal tender কথাটার বাংলা মানে হচ্ছে বিনিময়ের মাধ্যম। বিনিময়ের মাধ্যম বলতে অর্থের কোন বৈশিষ্ট্যটার কথা তোমার মনে হয়? the money which is tendered in courts of law to defray the fee of legal cases, the money which a creditor is under compulsion to accept in settlement of his claims, the bank money in the form of check, draft, bill of exchange, etc., the metallic money in circulation in a country. বলো কোনটা তোমার মনে হয় যে বিনিময়ের মাধ্যম হিসাবে অর্থের এটাই বৈশিষ্ট্য, মানে এটাকে বোঝানো হয় বিনিময়ের মাধ্যম? আচ্ছা, আনসারটা কিন্তু করবে বি। বিনিময়ের মাধ্যম মানে কি, যেটাতে কখনোই অস্বীকার করতে পারবে না কেউ যে আমি এটার প্রাইসটা এই কারেন্সিটাতে নেব না, এটা বলার জায়গা নেই। যেমন বলেছে দেখো, দ্য মানি হুইচ আ ক্রেডিটার, ক্রেডিটার মানে ঋণদাতা, ইজ আন্ডার কম্পালশন টু অ্যাকসেপ্ট ইন সেটেলমেন্ট অফ হিজ ক্লেম। মানে আমি যদি একজন ঋণদাতা হই, আমি যদি তোমাকে 1 লাখ টাকা দিয়ে থাকি, তুমি যখন আমাকে 1 লাখ টাকা উইথ ইন্টারেস্ট রিপে করছো, তখন আমি সেটাকে ডিনাই করার জায়গায় নেই। আমি এটা বলবো না যে এইটার রেসপেক্টে তো আমি নেব না, কিন্তু আমি 1000 বার ডিনাই করতে পারতাম যদি তুমি ওটা আমাকে আইএনআরে না দিয়ে মনে করো কিছু গভর্নমেন্ট সিকিউরিটিসে দিলে, বা মনে করো অন্য কোনো অ্যাসেটসের থ্রু দিয়ে তুমি দিলে, যেগুলো কোনোটাই মানে অ্যাকচুয়াল মানি নয়, যেগুলো নিয়ার মানির মধ্যে পড়ে, তো আমি সেখানে ডিনাই করতে পারতাম। কিন্তু এখানে ডিনাই করার কোনো জায়গা থাকে না। এখানে সেটেলমেন্টের জন্য অবভিয়াসলি কম্পালসারি মোডে এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে যিনি ঋণ দিয়েছেন তাকে। সুতরাং এটাকেই বলা হয় বিনিময়ের মাধ্যম। যেমন আমি যদি বলি বিটকয়েন, বিটকয়েন কিন্তু লিগাল টেন্ডার নয়, এটা একটা ক্রিপ্টোকারেন্সি, তুমি এখানে ইনভেস্ট করতে পারো, কিন্তু এটা লিগাল টেন্ডার নয়, বিনিময়ের মাধ্যম নয়। কোনো কিছু কেনার জন্য আমি এটা ইউজ করতে কিন্তু পারবো না, রাইট? সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অবভিয়াসলি আনসারটা উইদাউট এনি ফেল বি হবে। নেক্সট কি প্রশ্ন দেখো, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স। আচ্ছা, এই প্রশ্নটা আবার একটুখানি অন্য লেভেল, মানে ডেফিনেটলি একটুখানি হায়ার লেভেল অফ এক্সামসের জন্য, সিজিএল, সিএইচএসএল এই ধরনের এক্সামের জন্য। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স, একটু আগেই একটা কথা পড়ছিলাম যে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে লোন দান, এগ্রিকালচার, এডুকেশন, হেলথ, এমএসএমই, সেলফ হেল্প গ্রুপ, এগুলোতে লোন দেওয়াকে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে লোন দান বলা হয়। তো এগুলোর মাধ্যমে আমরা কি চাইছি যত বেশি সংখ্যক লোককে ব্যাংকিং পরিষেবার আওতাভুক্ত করা যায়, মানে এই দেশের যত বেশি সংখ্যক লোককে আমরা অর্থনৈতিক এই ধরনের পরিষেবার আওতাভুক্ত করতে পারবো, সেটাকে এক কথায় বলা হয় ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, মানে কত সংখ্যক লোক ব্যাংকিং পরিষেবার আওতাভুক্ত। তো এটাকে পরিমাপ করার জন্য যে ইন্ডেক্স বা সূচক, সেটা কে ফর্মুলেট করে? তো এটা তৈরি করার জন্য যে সূচক বা ইন্ডেক্স, সেটা ডেফিনেটলি ফর্মুলেট করার দায়িত্বে তার অন্য কোনো বডি থাকবে না এক্সেপ্ট আরবিআই। তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমাদের দেশের অ্যাপেক্স ব্যাঙ্ক, সেই এই ধরনের ইন্ডেক্স বা সূচক ফর্মুলেট করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে, রাইট? তো সেই জন্য ডেফিনেটলি আনসারটা 9 করবে। লাস্টের যে প্রশ্নটা, সেটা ডেফিনেটলি একবার সিজিএল এর প্রশ্ন ছিল। তো প্রশ্নটা একটু দেখি, দ্য লিকুইডিটি ট্র্যাপ অকার্স হোয়েন। লিকুইডিটি ট্র্যাপ মানে বাংলায় বলা হয় তারল্য ফাঁদ, বুঝেছো? এটা কখন হয়? আগে ব্যাপারটা একটু বলে দিই। লিকুইডিটি ট্র্যাপ মানে হচ্ছে এটা বোঝায় যে তুমি লিকুইড ফর্মে তোমার কাছে মানিটাকে রেখে দিয়েছো ফর স্পেকুলেশন পারপাস। স্পেকুলেশন পারপাস মানে আমি যদি শেয়ার বাজারে ইনভেস্ট করি, তো সেটা একটা স্পেকুলেশনের উপর ডিপেন্ড করে, শেয়ারের প্রাইস বাড়তেও পারে, শেয়ারের প্রাইস কমতেও পারে। তো এই স্পেকুলেশনের উপর ডিপেন্ড করে ফিউচারে প্রফিট আর্ন করার রেসপেক্টে
আমি এই স্পেকুলেশনটা করি ও তার জন্য কিছু অ্যামাউন্ট অফ মানি আমি রাখছি। তাহলে এই স্পেকুলেশনের পারপাসে কিছু অ্যামাউন্ট অফ মানি আমি আমার কাছে রাখছি, যেটাতে আমি শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য যে ফান্ডটাকে ব্যবহার করব। তো এটার জন্য যে অর্থের ডিমান্ড, সেটাকে বলা হয় স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। এবার যখন আমি বলবো যে কোনো কারণে এই স্পেকুলেশনের পারপাসে আমি যে মানিটা রাখছি সেটা অনেকটা বেশি, মানে সেটা আমি আমার কাছে হোল্ড করে রেখে দিয়েছি, স্পেকুলেশনের পারপাসে মানিটা হোল্ড করে রেখে দিয়েছি, এখনও ইনভেস্ট করিনি। মানে মনে করো আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি যদি 1 লাখ টাকা পুরোটাই শেয়ারে ইনভেস্ট করে দিই, তাহলে আমার 1 লাখ টাকাটা আমি রেখেছিলাম কিসের জন্য? ওই স্পেকুলেশনের পারপাসে মানিটাকে রেখেছিলাম যে আমি ভবিষ্যতে ইনভেস্ট করব এবং প্রফিট আর্ন করার চেষ্টা করব। তো আমি ওয়ান্স ওটা পারচেস করে নিলাম 1 লাখ টাকা দিয়ে শেয়ারটা, তো আমার ডিমান্ডটা রিলিজ হয়ে গেল। এখন যদি আমাকে হঠাৎ করে কেউ বলে যে আরও কিছু কেন শেয়ারস, আমি কিনতে পারছি না, কারণ আমার কাছে ওই দেওয়ার জন্য ফান্ডটা নেই। তো ডেফিনেটলি ওয়ান্স যখন আমি শেয়ারটা পারচেস করে নিচ্ছি, আমার এই স্পেকুলেশনের পারপাসে থাকা ফান্ডটা যেটা আমার কাছে ছিল সেটা এখন আর নেই, তো আমার স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানিটা নীল হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি ইনভেস্ট করব ভাবছি এবং রেখেছি টাকাটা, তো ডেফিনেটলি স্পেকুলেশন পারপাসের জন্য আমার ডিমান্ড ফর মানিটা তাহলে আমার কাছে অনেকটা বেশি আছে। বলা হয় যে যখন শেয়ারের প্রাইসটা খুব বেশি হয় তখন লোকজন কী করে, শেয়ারের প্রাইস খুব বেশি হয়েছে, এরপরে আর শেয়ারের প্রাইস আমার মনে হচ্ছে না বাড়বে, উল্টে কমবে, তো আমি এই বেলায় সমস্ত শেয়ার বিক্রি টিক্রি করে দিয়ে টাকাটা নিজের কাছে রেখে দিই, বাবা যা ইনভেস্ট করেছিলাম অনেকটা ভালো রিটার্ন সহযোগে ফিরেছে, এবার ওটা রেখে দিই, ভবিষ্যতে আবার ওটাতে রিইনভেস্ট করব বলে। তো এক্ষেত্রে আমার স্পেকুলেশন পারপাসে থাকা ডিমান্ড ফর মানিটা প্রচুর বেড়ে যাবে, কারণ এখন তো আমি আর ইনভেস্ট করছি না, আমি তো আমার কাছে টাকাটা রেখে দিচ্ছি ভবিষ্যতে ওই পারপাসে ব্যবহার করব বলে। এবার এই যে টাকাটা আমি আমার কাছে রেখে দিচ্ছি, এটা ইন টার্মস অফ লিকুইড ফর্ম, তো এটাকে আমরা লিকুইডিটি ট্র্যাপ বলি। তার মানে আমি কি শেখালাম যে যখন বন্ড প্রাইসটা ইজ ম্যাক্সিমাম হয়ে গেছে, ইজ ভেরি হাই, তখন আমি কিন্তু আমার লিকুইডিটি ডিমান্ড ফর মানি, মানে যেটা স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি যেটাকে আমরা বলবো স্পেকুলেটিভ ডিমান্ড আবার রিইনভেস্ট করব বলে, তো আমার কাছে পুরোটাই লিকুইড ফর্মে টাকাটা চলে আসছে, রাইট? তো এটাকে আমরা বলে থাকি লিকুইডিটি ট্র্যাপ। কি বলে থাকি? লিকুইডিটি ট্র্যাপ। লিকুইডিটি ট্র্যাপ মানে হচ্ছে আমি এখানে দেখছি অর্থনীতিতে সবাই কিন্তু টাকাটা নিজেদের কাছে স্টোর করে রাখছে ভবিষ্যতে রিইনভেস্ট করবে বলে, এখন কেউ ওটা ইনভেস্ট করছে না। তুমি বলবে স্বাভাবিক, কারণ বন্ড প্রাইসটা ম্যাক্সিমাম বা শেয়ারের প্রাইসটা ম্যাক্সিমাম, এখন যদি কোনো কারণে আমি ইনভেস্ট করি তাহলে এরপরে প্রাইসটা কিন্তু ফল করবে, আমার লস হবে। তো এই বেলায় সব শেয়ারে যা ইনভেস্ট করেছিলাম সেগুলো বিক্রি টিক্রি করে টাকাটা নিজের কাছে রেখে দিই, পরে আবার সুযোগ সুবিধা বুঝে ইনভেস্ট করব। তাহলে এটা ডেফিনেটলি লিকুইড ফর্মে চলে আসছে, তো ইট ইজ আ লিকুইডিটি বিষয়টা বোঝাচ্ছে। এবং এর জন্য দেখা যাচ্ছে তোমার ডিমান্ড ফর মানি, মানে স্পেকুলেশনের পারপাসে যে তুমি মানিটাকে ডিমান্ড করছো সেটা ম্যাক্সিমাম লেভেলে রান করেছে, রাইট? তো এবার কি বলেছে দেখো, লিকুইডিটি ট্র্যাপ occurs when the demand for money is perfectly interest inelastic. The demand for money is perfectly interest elastic. An increase in the money supply leads to an increase in the interest rate. An increase in money supply leads to a fall in the interest rate. আনসারটা হবে the demand for money is perfectly interest elastic. তার মানে এখানে ডিমান্ড ফর মানি মানে কোনটা? আনসার হবে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। এই স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানিটা পারফেক্টলি ইন্টারেস্ট ইলাস্টিক। তার মানে আমরা যদি বলি বন্ড প্রাইসটা ম্যাক্সিমাম আছে, তখন মনে রাখবে রেট অফ ইন্টারেস্টটা ইজ মিনিমাম হয়। তো দেয়ার ইজ অ্যান ইনভার্স রিলেশনশিপ বিটুইন দ্য বন্ড প্রাইস অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট। বন্ড প্রাইস যখন ম্যাক্সিমাম হয়, রেট অফ ইন্টারেস্টটা মিনিমাম হয়,
তার মানে আমি যদি এখানে দিই রেট অফ ইন্টারেস্ট আর এখানে যদি দিই স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, তাহলে ডেফিনেটলি যখন আমরা দেখছি যে ইন্টারেস্টটা মিনিমামে চলে এসছে, মনে করে এখানে আর মিন বললাম, তখন আমার এই স্পেকুলেটিভ পারপাসে থাকা ডিমান্ড ফর মানিটা ম্যাক্সিমাম। তার মানে আমি পুরো টাকাটাই ভবিষ্যতে রিইনভেস্ট করব বলে স্পেকুলেশন পারপাসে খাতে রেখে দিয়েছি, এখন কিছু ইনভেস্ট করছি না এই বেলায়, কারণ বলে। তো এটাকে আমরা বলি লিকুইডিটি ট্র্যাপ। কি বলে থাকি? লিকুইডিটি ট্র্যাপ। এই কনসেপ্টের প্রবক্তা জে.এম. কেইনস, যাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। তো তিনি প্রথম এই বিষয়টা দেখেন, এবং সেক্ষেত্রে লিকুইডিটি ট্র্যাপ তখনই হবে যখন ডিমান্ড ফর মানি ইজ পারফেক্টলি ইন্টারেস্ট ইলাস্টিক, মানে এই ইন্টারেস্টে এসে আমি ইনফাইনাইট অ্যামাউন্ট অফ আমার স্পেকুলেশন ডিমান্ড ফর মানি। তাহলে এটা ডেফিনেটলি আনসারটা হবে বি, রাইট? তো এই প্রশ্নটা একটু হাইলি কনসেপচুয়াল প্রশ্ন, এবং আশা করি বুঝতে পেরেছো যেভাবে বলতে চেয়েছি। পরীক্ষায় নানা রকমভাবে প্রশ্ন আসে। লিকুইডিটি প্রেফারেন্স থিওরি, এই থিওরির প্রবক্তাকে আনসার করবে জে.এম. কেইনস। এবং লিকুইডিটি ট্র্যাপ বলতে তখনই বোঝায়, একটা জিনিস মনে রাখবে, যেমন নাম তেমন। লিকুইডিটি মানে হচ্ছে লিকুইড ক্যাশ হিসাবে লোকে টাকা নিজেদের হাতে রাখছে। তো এটাকে এক প্রকার ট্র্যাপ কেন বলা হচ্ছে? তুমি বলবে ট্র্যাপ এটাই যে বিজনেস হাউসগুলোতে আর কেউ শেয়ারে ইনভেস্ট করছে না, ইকোনমিতে সবাই টাকাটাকে হোল্ড করে রাখছে ভবিষ্যতে ইনভেস্ট করবে বলে। তো ইট ইজ ওয়ান কাইন্ড অফ ট্র্যাপ। লোকজনেরও লজিক ঠিক আছে, কারণ বন্ড প্রাইস যখন ম্যাক্সিমাম তখন ইনভেস্ট করে লাভ নেই, কারণ এখন যদি আমি ইনভেস্ট করি, যাই ইনভেস্ট করবো কিনা আমার রিটার্নটা কম হবে, সুতরাং আমি এখন ইনভেস্ট করতে রাজি নই। তো সেই জায়গা থেকে তোমার আমার লজিক ঠিকই আছে বিং অ্যান ইনভেস্টার, কিন্তু ইন্ডাস্ট্রি হাউসগুলো তো ফান্ড ক্রাইসিসে ভুগবে না। তো এটা ইকোনমির দিক থেকে খুব একটা প্রেফারেবল সিচুয়েশন নয়। তো এটাকে আমরা লিকুইডিটি ট্র্যাপ হিসাবে ডিফাইন করে থাকি। তো এখানে এসেই আজকের ক্লাস শেষ। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। দরকার হলে ভিডিওটা আরেকবার দেখে রাখবে। এই যে হাইলি কনসেপচুয়াল কিছু কোয়েশ্চেনও ছিল, আবার কিছু ফ্ল্যাট বেসের কোয়েশ্চেনও ছিল। মন দিয়ে সবাই পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর